কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। নির্বাচনে জেতার জন্য কোনো কসুরি বাকি নেই ভারতীয় জনতা পার্টির, এমনটাই অভিযোগ বিরোধীদের। তাদের বক্তব্য যে বিজেপি যেমন একদিকে বিরোধী দল ভাঙার জন্য নিজেকে ওয়াশিং মেশিনে পরিণত করেছে, দ্বিতীয়ত ক্রমাগত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং তারপরেও বিজেপির আত্মবিশ্বাস নেই যে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করবে। সেই কারণে এবার নির্বাচনের যে যারা করে, অর্থাৎ নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনটাকেও, সেই ক্ষমতাটাকেও কুক্ষিগত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই কারণেই আসন্ন যে সংসদীয় অধিবেশন বসতে চলেছে 18 থেকে 22 তারিখ, 5 দিনের, সেখানে তারা একটি বিল আনছে যেখানে এই যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য এতদিন যে রীতি ছিল, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও থাকতেন যে কমিটিতে, এবং তারা সিদ্ধান্ত নিতেন যে কে হবেন মুখ্য নির্বাচন কমিশনার, সেই কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিতে চাইছে তারা। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং সেই বিষয়টি নিয়ে আসন্ন সংসদীয় অধিবেশনে আলোচনা হবে। এবং এই জায়গা থেকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তখন ইন্ডিয়া জোটের সলতে পাকিয়েছে অনেকটাই। আজকে সেই ইন্ডিয়া জোটকে সরাসরি সনাতন ধর্মকে শেষ করতে চাইছে ইন্ডিয়া জোট, এমন মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসবের বিরুদ্ধে ইন্ডিয়া জোট তারা কতটা ঐক্যবদ্ধ রয়েছে, তাদের যে শরিক দলগুলো, তাদের নিজেদের মধ্যে বিরোধ সেটা কতটা রয়েছে, তারা নরেন্দ্র মোদীর এই মোকাবিলাকে, এই আক্রমণকে কিভাবে মোকাবিলা করবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের বাংলা বলছের মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সফিউল্লাহ, আরএসপির মুখপাত্র আমাদের বাংলা বলছের মঞ্চে মোহাম্মদ সফিউল্লাহ। রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, এবং রয়েছেন সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই আলোচনায় একদম প্রথম প্রশ্ন আমার ভারতীয় জনতা পার্টির কাছে, যে এই যে এমন একটা বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই বিলটার প্রয়োজনীয়তা কি? দেখুন, বিল এখনো উপস্থাপিত হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল, তারা ভয় পেয়েছে বলে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। উপস্থাপিত বিল হোক, বিলের বিষয়বস্তু কি, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যে কলেজিয়াম আছে সেই কলেজিয়াম থাকবে। সাংবিধানিক যে স্বীকৃতি আছে, সংবিধান অনুযায়ী যে কলেজিয়াম নির্বাচন কমিশনকে নিয়োগ করে, সেটা কিন্তু কোনো রকমভাবেই বদলাচ্ছে না। আগে থেকে এত ভয় পাওয়ার কি আছে? তারা 24-এ নাকি ক্ষমতায় আসছেন INDIA জোট। আজকেই দেখলাম একটা, যে নির্দিষ্ট বেশ কিছু সমস্ত সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিক বন্ধু যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, নির্দিষ্ট কিছু চ্যানেলকে তাদের সাংবাদিকতায় কিন্তু আমি বলছি চলতি বছরের মার্চ মাসে প্রতিনিধি পাঠাবে না, আমরা সেই আলোচনা অবশ্যই যাব। সাংবাদিকদের বিষয় তো, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় যাব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন সেটা স্থির করতে গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই কমিটিতে থাকবেন, তাকে বাদ দেওয়ার জন্য এই বিলের উপস্থাপনার প্রয়োজন। এটা কোথা থেকে পেলেন, কোন সূত্র থেকে পেলেন আমি জানি না, কোন সূত্র থেকে পেলেন। কারণ আমাদের এই বিলের ক্ষেত্রে কোন কোন বিল উপস্থাপিত হবে তার কোনো এজেন্ডা এখনো দেয়া হয়নি। যেহেতু এজেন্ডা দেয়া হয়নি, আগে থেকে একটা কল্পনাপ্রসূত জিনিস চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আর এই নিয়ে বিতর্কে অংশগ্রহণ করারও কোনো যুক্তি হয় না আমি মনে করি। আচ্ছা, আপনি তার মানে পাননি। আমি আসি তৃণমূল কংগ্রেসের কাছে। কৃষাণু, কিভাবে দেখছেন বিজেপির উত্তরকে, এবং বিজেপির এই যে বিলটি আনা হচ্ছে, এই বিলের পেছনে কি চিন্তা ভাবনা, কি মনে করেন? না, এখন বিষয়টা হচ্ছে যে বিজেপি যে এরকম একটা কাজ করতে চলেছে, এটা তো আমাদের অভিযোগ নয়, এটা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের কথাতে, এমনকি বিজেপির বেশ কিছু যারা খোঁজ খবর রাখেন বা বিজেপি নেতৃত্ব, তাদের বিভিন্ন সময় কথার ভিত্তিতেই এটা উঠে এসছে। আজকে সুব্রমণিয়াম স্বামী, উনি বিজেপির নেতা নাকি ব্রাত্য বিজেপির নেতা, বিজেপির সাংসদ,
আমি কিভাবে দেখব ওনাকে? উনি তো আমাদের কেউ নন এবং ইন্ডিয়া জোটের কোনো শরিকের সাথেই ওনার কোনো সম্পর্ক নেই, তো উনিও বলছেন। এখন বিজেপির বিষয়টা হচ্ছে যে বিজেপি গত 9.5 বছরে যেই সংস্কৃতির আমদানি করেছে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে, প্রথমবার সেটা আমরা দেখছি যে এমন একটি সরকার যে যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা সে বলে না। তো এই ক্ষেত্রেও বিজেপি যখন সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, তখন তার মানে এটার পেছনে আছে। এবং কিছুক্ষণ আগে একটি সর্বভারতীয় যে এজেন্সি, নিউজ এজেন্সিকে আমাদের নেতা ডেরিক ওব্রায়েন তিনি বিবৃতি দিয়েছেন পিটিআইয়ের কাছে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে সরকার যে আগামী যে বিশেষ সত্র প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটাও কোনো আইনিভাবে হয়নি, হট করে প্রধানমন্ত্রী একটা টুইট করে দিলেন। এতকাল সেটা হয়নি, এই প্রথমবার আমরা দেখলাম। তো সেটা এতদিন যেটা বলা হতো সেইভাবে পথে চললেন না, প্রথমভাবে দেখলাম প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে আমরা জানতে পারছি যে সংসদের একটা বিশেষ অধিবেশন বসতে চলেছে। সেরকমই সেই অধিবেশনের অ্যাকচুয়ালি এজেন্ডাটা কি, সেই এজেন্ডাটার মধ্যেও ধোঁয়াশা আছে। তারা এমন এমন কথা, এমন এমন শব্দ চয়ন করেছেন সেই এজেন্ডাটা ব্যাখ্যা করার জন্য, তাতে পরিষ্কার বলা যাচ্ছে যে শেষ মুহূর্ত অবধি কেউ জানতে পারবে না যে অ্যাকচুয়ালি এই বিশেষ অধিবেশনের এজেন্ডাটা কি। তার মানে শেষ মোমেন্টেও তারা কিছু না কিছু ঢুকিয়ে দিতে পারে। এখন এইগুলো কেন হচ্ছে? এইগুলো শুরু হয়েছে যখন আমরা এই 28টি দল, প্রথমে 26টি এবং পরবর্তীকালে 28টি দল আমরা সমবেত হয়েছি। নিজেদের মধ্যে আমাদের অনেক বিভেদ আছে, আমাদের অনেক মতাদর্শগত, রাজনৈতিক, অনেক অবস্থানগত আমাদের বিরোধ আছে। তা সত্ত্বেও আমরা একটা জায়গায় এসে সবাই একমত হয়েছি যে এই স্বৈরতান্ত্রিক, এই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী এই বিজেপি সরকার, যেটার নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, এটাকে আইনি পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করতে হবে। এবং আমাদের রাজনৈতিক এবং নীতি আদর্শগত অনেক বিরোধ সত্ত্বেও আমরা এই একটি বিষয়ে উপনীত হয়েছি। এবং তারপর থেকে আমরা যখন এক জায়গায় এসে জোটের নামকরণ যেদিন হয়েছে, সেই দিন থেকে বিজেপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এবং এই ভয়ের সঞ্চার স্বয়ং বিজেপির নেতা কর্মী থেকে একদম প্রধান যিনি বিজেপির এক নম্বর নেতা, সেখানে তৃণমূল কংগ্রেসের বাকি বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোটের বাকি শরিকরা কি ভাবছেন তাদের বক্তব্য শুনবো বিজেপির উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, সেই আলোচনায় আমরা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনিয়েছিলাম দর্শকদের। আসবো আরএসপির মুখপাত্র, ইন্ডিয়া জোটের অন্যতম শরিকে, তাদের কাছে মোহাম্মদ সফিউল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আপনার অবস্থান জানতে চাইবো এই বিষয়ে। এই যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে বলছে যে এই বিলে কি আছে কিছুই জানা নেই, অথচ অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস 2023 যে বিলটি, এই বিলে তো খালি এই বিষয়েই বলা হচ্ছে। 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, যে 22 তারিখ পর্যন্ত পার্লামেন্টে যে সেশন, একদম প্রথম অবস্থায় কি নিয়ে আলোচনা হবে কোনো ঘোষণা হয়নি। কিন্তু প্রসেনজিৎ বাবু বলছিলেন তো এখনো পর্যন্ত নয়, কিন্তু গতকাল রাত্রিবেলায় লোকসভা সচিবালয় থেকে জানানো হয়েছে যে 4টি বিলের উপর আলোচনা হবে। তার মধ্যে একটি প্রস্তাব, তার সঙ্গে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইলেকশন কমিশনার নিয়োগ। এখন এই ইলেকশন কমিশনারের নিয়োগের এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে কেন, সেটা যদি আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, 2022 সালের 18ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ আমলা, অরুণ গোয়েল নাম, 18 তারিখে উনি স্বেচ্ছা অবসর নিলেন। 19 তারিখে উনি ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগের জন্য ঘোষণা হল নাম, 21 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এবং এই যে কত দ্রুততার সহিত একজন অবসর নিচ্ছেন, পরের দিন কমিশনার হচ্ছেন, দুদিন পরে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন, এটার উপরে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে যে এত দ্রুততার সহিত কেন এই নিয়োগ। এবং আপনাদের মনে থাকবে যে মহামান্য বিচারপতি কে এম জোসেফ, অনিরুদ্ধ বসু, ঋষিকেশ রায়ের সহ 5 জনের একটা ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ এই বিষয়ে স্পষ্ট করেছিল যে ইলেকশন কমিশনারের ক্ষমতা, তার কার্যক্রম, এবং আমাদের তো আর্টিকেল 324 থেকে 329 এর মধ্যে উল্লেখ আছে যে নির্বাচন কমিশনের কতটা ক্ষমতা, তার কার্যক্রম কি, এবং তাকে কতটা নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু আমাদের দেশে 2014 সালের নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে যে সরকার, এই সরকার তাদের প্রথম দিন থেকে লক্ষ্য ছিল কি, যে একটা ফ্যাসিবাদী স্টেট তৈরি করতে গেলে কোন কোন জায়গাগুলোকে দখল করতে হয়, বিচার ব্যবস্থা, মিডিয়া থেকে শুরু করে যত নিরপেক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে তার আধিপত্য বিস্তার করে
পুরো দেশটাকে, যেমন বাজে বাজে স্লোগান হয়, এক দেশ এক ভাষা এক ধর্ম এক জাতি, যে স্লোগানগুলো বারে আমরা দেখেছি বিজেপির নেতা তাদের মন্ত্রী এবং সর্বোচ্চ নেতৃত্ব বারবার দিতেছে, আসলে এটা যে ফ্যাসিবাদের আগ্রাসন। এবং এই ফ্যাসিবাদের আগ্রাসন, যেখানে সুপ্রিম কোর্ট, সেখানে এই বেঞ্চ যেখানে বলছে যে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা রাখার জন্য এবং অবাধ শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের প্রয়োজনে এই রায়টা হচ্ছে সঠিক কি রায়, যে রায় বলছে যে রাষ্ট্রপতি নিশ্চিতভাবে নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন 3 সদস্যের বেঞ্চ, প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার এবং তার সঙ্গে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা অ্যাভয়েড করতে চাইছেন, কেন অ্যাভয়েড করতে চাইছেন? এখানেই যেভাবে বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলোকে বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ তার আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের দেশের বৈচিত্র্য, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের বহুত্ববাদকে ধ্বংস করতে চাইছেন, ঠিক সেই জায়গাটাতেই এই জায়গাটাতে আক্রমণের লক্ষ্য। কারণ আমরা দেখেছি বারে ইলেকশন কমিশনারের নানা কার্যক্রমের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে বারে প্রশ্ন উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই বিজেপির বক্তব্য রয়েছে, আমরা বিজেপির বক্তব্য সর্বশেষে আসব, আমরা কংগ্রেসের বক্তব্য শুনবো, তাদের অবস্থানটা জানতে হবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আজকে আমরা যে আলোচনাটায় রয়েছি, ভারতীয় জনতা পার্টি যে বিলটা আনতে চলেছে 18 থেকে 22-এর সংসদীয় অধিবেশনে, সেখানে মুখ্য নির্বাচন কমিশন নির্ধারণ করতে আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেখানে তার অভিমত জরুরি ছিল, তিনি কমিটিতে ছিলেন, তাকে সেই কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। আমি আসবো কংগ্রেসের মতামত শুনতে। না, একটু আগে এখানে আরএসপির প্রতিনিধি যেটা বলছিলেন যে এমার্জেন্সি যে সেশনটা ডাকা হয়েছে পার্লামেন্টের, এবং সেই সূত্র ধরে উনি অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে যে কথাটা বলছিলেন, আমিও সেই সূত্র ধরেই বলছি। কারা ছিল আগে কলেজিয়ামের কথা প্রসেনজিৎ বলছিল, লিডার অফ অপোজিশন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর প্রধানমন্ত্রী। এখন কারা থাকবে? লিডার অফ অপোজিশন, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মিনিস্টার। তার মানে কি? তার মানে আমার ইন্টেনশনটা কি? যখনই কোনো মতামতের বিষয় আসবে আমি 2:1 জিতে যাব। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে একনায়কতন্ত্র বা একাধিপত্য, আপনি যে ভাষাই ব্যবহার করুন, এইটা কায়েম করার চেষ্টা করেছে ভারতবর্ষে। এবং মিডিয়ার ওপরে তো আজকে সারা ভারতবর্ষের জাতীয় সংবাদ মাধ্যমগুলোকে উনি কিভাবে হস্তগত করেছেন সেটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছে। বাংলায় হয়তো পুরোটা এখনো করে উঠতে পারেনি, তাই এখনো আমাদের বলার মঞ্চ রয়েছে। কিন্তু এবং সাইড বাই সাইড আইন ব্যবস্থার ওপরেও নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি তাদের একাধিপত্য কায়েম করতে চেয়েছে। আমরা বিগত দিনে দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাস্তায় বসে সাংবাদিক সম্মেলন করতে। তাই একাধিপত্য হচ্ছে ওনার দল এবং ওনার সরকারের একমাত্র অ্যারো, যে একাধিপত্যের দিকে, একনায়কতন্ত্রের দিকে, ফ্যাসিবাদের দিকে আমাদের এগোতে হবে। কি শুনবো? বিজেপির উত্তর শুনবো। আপনি তিনজনেরই বক্তব্য শুনেছেন। দেখুন, আজকে আইএনডিএ জোটের আবার তিনজন রয়েছে শরিক দলের প্রতিনিধি। তারা জানি না তারা নিজেরা বিশ্বাস করেন কি না বাংলাতেই তিন দলের প্রতিনিধি একসঙ্গে কাজ করবে কিনা। যে কথাটা হলো এই যে বিশেষ অধিবেশন নিয়ে, এখানে আমরা দেখছি যে আলোচনার আগে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির বক্তব্যটা আজকে এক ভোট এক দেশ যে কথাটা, যে কমিটিতে রাখার কথা হয়েছিল, লোকসভার বিরোধী দলের দলনেতা অধীর চৌধুরীকে তিনি প্রত্যাখ্যান করছে। মানে কি? তিনি ফেস করবেন না জনগণকে, কংগ্রেস ফেস করতে চায় না, তাদের কি মতামত সেটা জানাতে চায় না। অথচ কংগ্রেস যখন স্বাধীনোত্তর পর্বে এসেছিল তখন একই সময় বিধানসভা, লোকসভা। এটা বলুন না, এক দেশ এক ভোট তো পরে হবে, আগে তো আপনারা ভোটের যে সিস্টেমটা সেটাকেই তো আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। এই কমিটিতে আলোচনা হবে, আলোচনার আগে এভাবে বলতে পারবেন না। এইরকম ঘটনা আমরা দেখেছি। কিছু দুর্নীতিগ্রস্ত দল
বাঁচার জন্য লড়াই করছে। আপনারা তার কেন জন্য বাদ জনগণের দিতে চাইছেন? ক্ষমতায় আসার সুপ্রিম জন্য কোর্টের করছে। প্রধান বিচারপতিকে কেন বাদ দিতে চাইছেন? কে বলেছে বাদ দেওয়ার কথা? আপনাদের আলোচনা বিলেই যেটা সেটা হয়নি, হয়েছে। আলোচনা আপনাদের- হওয়ার এটা পর বিলেই তো সিদ্ধান্ত রয়েছে, হবে। এটা তো বিলেই আগে বিল রয়েছে। প্রস্তাবিত প্রস্তাব। বিল আসুক, বিলের আগে এত ভয় কিসে? সেই ভয় থেকেই তো আমরা দেখছি কতগুলি আপনারা এতদিন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এজেন্ডাটা দল পর্যন্ত জানাননি। এখানে পিসি ভাইপোকে বাঁচাতে চাইছেন, ওখানে লালু প্রসাদ যাদব তেজস্বী যাদবকে বাঁচাতে চাইছেন, তার জন্য যেন তেন প্রকারণে একটা ক্ষমতায় আসবার জন্য যেহেতু ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী কথা বলে, তাই আইএনডিএ কথাটাকে বেছে নেওয়া আর হয়েছে। বাকিরা সব রাষ্ট্রবিরোধী। দেখি আর বাকিরা সব রাষ্ট্রবিরোধী। আরে রাষ্ট্রবিরোধী তো আমরা দেখেছি, গণতন্ত্রের ধার ধারে না। আমরা যখন অন্ধ্রপ্রদেশে দেখেছিলাম আপনারা গণতন্ত্রের ওয়াইএসআর ধার ধারেন। মারা গেছিল, গণতন্ত্রের ধার ধারেন। তখন পরিষদীয় দল তাহলে বলেছিল আপনারা জন্ম কিভাবে না। আলোচনা এই করে কংগ্রেস সিদ্ধান্ত বলেছিল নিলেন? না, বুড়ো সুরাইয়াকে চাই। কিভাবে আলোচনা রাম ছাড়া বিমল সিদ্ধান্ত ঠিক নিলেন? করে আপনারা যায়। থেকে ভাইসা ওয়ান নেশন ওয়ান ভোটের বিষয়টি আলোচনা ছাড়া সিদ্ধান্ত নিলেন কি করে? আপনারা তো বলছেন গণতন্ত্র মানেন। তার জন্যই তো অধীর চৌধুরীকে রাখবার প্রস্তাব দেওয়া হয়েছে কমিটিতে। উনি প্রত্যাখ্যান করেছেন। শুনি, শুনি, শুনি। জনগণকে আবার আচ্ছা, করতে শুনে, চাইছেন। তৃণমূল কংগ্রেস কি? ভারতবর্ষীকে জানাতে চাইছেন। বারবার তো অধীর বাবুর নামটা উঠে আসছে কোন সংসদীয় কমিটিতে, এবং বিষয়টা যদি আমার কাছে আপত্তিকর হয়, আমার দল যদি সেটাকে কমিটিতে গিয়ে না, না, জানান। আমার দল যদি সমর্থন না করে, আমি সেই সংসদীয় কমিটিতে থাকবো না। এর সঙ্গে জনগণকে ফেস না, না, আজকে সংসদে বলুন সেখানে কমিটিতে দেখি গিয়ে তৃণমূলের কি সেখানে বক্তব্যটা বলতে আছে। পারে। শুনি, শুনি, শুনি। সে না চাইতে পারে, কংগ্রেস না চাইতে পারে, প্রসেনজিৎ বাবু, আসি, এক দেশে আসি, এক ভোট না আসি। চাইতে পারে। শুনি। আমি বিজেপির প্রতিনিধিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি অন্তত ওনার বক্তব্যতে এটা স্বীকার করে নিয়েছেন যে প্রধান বিচারপতিকে এখান থেকে সরিয়ে নেওয়াটা অত্যন্ত একটা খারাপ কাজ হবে যদি করা হয়। আমরা হয়তো ভয় পাচ্ছি, ওনার কথাটাই যদি আমি মেনে নিই, আমরা হয়তো অযাচিতভাবে বলছি, এই ডিবেটটাও হয়তো কলকাতা টিভি অযাচিত করছে, কিন্তু এটা যদি সত্যি প্রমাণ হয় সেটা একটা অন্যায় হবে, বেআইনি কাজ হবে, সংবিধান বিরুদ্ধ কাজ হবে। এটা বিজেপির প্রতিনিধি প্রসেনজিৎ বাবু বললেন। তো আমি উনাকে এই জন্য সাধুবাদ জানাচ্ছি, কিন্তু উনার সাথে উনার প্রধানমন্ত্রী উনার দল একমত কিনা এটা আমরা এখনো জানি না। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন নিজের মনের মতো করলে কি হয় সেটা আমরা কর্ণাটকা সদ্য সমাপ্ত যে নির্বাচন হলো বা বাংলাতে 2021 সালে কর্ণাটকে তো নির্বাচন হয়, বাংলাতে প্রহসন চলে, লোকাল নির্বাচনে আমরা দেখেছি তো। শুনে নিন না, কেন কথা বলছেন? এখন বিষয়টা কি হলো, কর্ণাটকা নির্বাচনে প্রধানমন্ত্রী সরাসরি, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি, বললেন বজরং বলি কি জয় বলে ভোট দিই। একটি ধর্মীয় স্লোগান, একজন একজন ঠাকুর দেবতার নাম করে এইভাবে ভোট চাওয়া হচ্ছে বেআইনি কাজ। আরে তাহলে বাবা, পূর্বে ইন্দিরা গান্ধী, খাজা মঈনুদ্দিন কেন চিশতি কথা বলছেন? কেন হাত নিয়ে ভোট চেয়েছিলেন, তার নাম নিয়ে ভোট চেয়েছিলেন। কেন কথা বলছেন আপনি? আপনি আপনার শরীরে সময় গিয়ে, বলবেন। তার মানে এইসব ধরনের কথা বলছেন। যেটা বলছেন, ব্যক্তিগত প্রসেনজিৎ বাবু, আপনি যেটা তার বলছেন, মানে আপনি ইন্দিরা একদিকে গান্ধীর বজরং বলি, দেখানো- একদিকে প্রধানমন্ত্রী তার নরেন্দ্র মোদী মানে- সেনাদের নাম নিয়ে মানে আমি বলছি, আমি সেনাদের ওটা নাম তো নিয়ে ভোট আসছি। দিয়েছি। একদম। সেটা বলেছিলেন, সেটা আপনারা সঠিক করেছিলেন। এবং শুধু সেনাবাহিনী নয়, উনি পরবর্তীকালে একটা সাক্ষাৎকারে সরাসরি মিথ্যাচার করেছিলেন যে আমি কোনোদিন কিসের সেনার নামে ভোট মিথ্যাচার? চাই। বাংলার উনি সরাসরি আবার বাংলার আবার কি উল্টাপাল্টা কথা বলছে কেন? উনি আইন মেনে, দেশের সংবিধান মেনে, যেখানে যেখানে জানানো অনুমতি নিয়ে তিনি গেছেন স্পেনে। হ্যাঁ, সেখানে আপনাদের কেন্দ্রীয় সরকারের যতটা যোগ আছে সেখান থেকেও উনি সেই ছাড়পত্রটা পেয়েছেন। এই অযাচিতভাবে কেন বিজেপি কথা বলে না? নিয়ম মানে না, সংবিধান মানে না, আইন মানে। তো এখন বিষয়টা আমি আবার বলছি তো, যে প্রধানমন্ত্রী বজরং, আপনি জানেন সমর্থন করেছে। জানেন সেটা বলুন। দেশে হাজার বছরে সারা দেশ সংস্কৃতিকে মিথ্যে কথা বলছেন। স্টালিন কি বলেছে আমরা জানি। সবাই ব্যাঘাত ঘটালে তো মহামুশকিল। এখন বিষয়টা হচ্ছে উনি যেটাই বলে দিচ্ছেন, উনি অযাচিতভাবে কথা বলছেন আমার সময়তে। তো তার মানে উনি সময় চুরি করেন, এখানে তো কলকাতা টিভি আলোচনাতে প্রমাণিত। তার মানে বিজেপি আর কিছু চোর না হোক, সময়টা চুরি করে। কিন্তু এছাড়াও বিজেপির বর্ষিয়ান রাজস্থানের নেতা কৈলাস মেঘওয়াল বলছেন যে অর্জুন মেঘওয়াল চোর নাম্বার 1, ঘাটিয়া আদমি। অর্জুন মেঘওয়ালকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার আইনমন্ত্রী। কথা বলে লাভটা কি? আপনি তো বললেন সচিন পাইলট কি বলেছে? বলুন না, অশোক বলুন না, আরে আপনি বলুন না, এই রাজ্যেও চলছে। বলুন, এইসব আপনি বলুন, কৈলাস মেঘওয়াল যেটা বলেছে সেটা সত্যি না মিথ্যে? সচিন পাইলটের উত্তরটা আমি কৃষ্ণ দিতে
বলতে পারবে না। আপনি বলুন না। ইস্যুটা জানলেও আমি উত্তর দেবো। আপনি বলুন আগে অর্জুন রামপাল 1 নম্বর চোর কিনা। সচিন পাইলট কখনো বলেনি। শুনে রাখুন প্রসেনজিৎ বাবু, সচিন তাহলে আপনারা ঘুরছেন কেন? জেলে যান। সচিন এত ঘুরছেন বলে চোর ঘুরে বেড়াচ্ছেন। সচিন পাইলট কখনোই কাউকে চোর বলেননি। উনি বলেছেন যেখানে যেখানে দুর্নীতি আছে সরকারের উচিত তদন্তকে ত্বরান্বিত করা। আমরা এই আলোচনা আসবো। স্টুডিও জন্য উত্তর দিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে নির্বাচন কমিশনের মাথায় যিনি বসতে চলেছেন তাকে নিয়োগ করার জন্য যে কমিটি, সেই কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম বাদ দেওয়ার প্রস্তাব আনছে এই ভারতীয় জনতা পার্টি সরকার। ফলে তাদের সেই উদ্দেশ্য নিয়ে বিরোধীদের মতামত আমরা ইতিমধ্যেই দর্শকদের শুনিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে বিষয়টি অবশ্যই নজরে আনার চেষ্টা করব, এতদিন ধরে আমরা দেখছিলাম যে ইন্ডিয়া জোট গড়ে উঠছে, এবং সেই ইন্ডিয়া জোটকে কখনো ঘামান্ডিয়া, কখনো তাদেরকে অন্যান্য বিভিন্ন নাম দেওয়া হচ্ছিল, বা INDIA বলছিল এই ভারতীয় জনতা পার্টি। আজকে কিন্তু এই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এই ইন্ডিয়া জোট সরাসরি সনাতন ধর্মকে ধ্বংস করছে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, আমরা তা দর্শকদের প্রথমে শোনাবো। उन्होंने अपना एक हिडन एजेंडा भी तय कर लिया है, और ये नीति रणनीति क्या है? ये इंडी अलायंस की नीति है, एक गठबंडिया गठबंधन की नीति है, भारत की संस्कृति पर हमला करने की। इंडी अलायंस का निर्णय है भारतीयों की आस्था पर हमला करो। इंडी अलायंस गठबंडिया गठबंधन की नीयत है भारत को जिस विचारों ने, जिस संस्कारों ने, जिस परंपराओं ने हजारों वर्ष से जोड़ा है, उसे तबाह कर दो। जिस सनातन से प्रेरित होकर देवी अहल्याबाई होलकर ने देश के कोने कोने में सामाजिक कार्य किए, नारी उत्थान का अभियान चलाया, देश की आस्था की रक्षा की, ये गठबंडिया गठबंधन, ये इंडी अलायंस उस सनातन संस्कारों को, परंपरा को समाप्त करने का संकल्प लेकर के आए हैं। कांग्रेस ওই যে একটা হিন্দিতে কথা আছে না, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। ইন্ডিয়া জোট সম্বন্ধে নরেন্দ্র মোদীর এই ভয়, ইন্ডিয়া জোটকে নিয়ে প্রথম দিন থেকে আলোচনা, ইন্ডিয়া জোট, ইন্ডিয়ার শব্দটাকে কমব্যাট করার জন্য হঠাৎ রিপাবলিক অফ ভারত লেখা, প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা, যেখানে কনস্টিটিউশনে রয়েছে, আমরা কিন্তু ভারত শব্দের বিরোধী নয়, কনস্টিটিউশনে রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। হঠাৎ ভারত শব্দটাকে নিয়ে ইন্ডিয়া জোটকে কমব্যাট করা, ইন্ডিয়াকে নিয়ে সবসময় ইন্ডিয়া জোটকে চর্চায় রাখা, ওনার এই ভীতিটা আমাদের খুব আনন্দ দিচ্ছে। বিষয়টা কি জানেন, উনি আরেকটা অসত্য কথা বললেন, সনাতন ধর্মের বিলুপ্তি। আমি জানি না এই স্পিচের মধ্যে ওটা ছিল কিনা। হ্যাঁ, সনাতন ধর্মের বিলুপ্তি আমরা চাইছি, ইন্ডিয়া জোট সনাতনীদের ধ্বংস করতে চাইছে, বিষয়টা তা নয়। আমরা সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা গায়ত্রী মন্ত্র জপ করি। আমি কংগ্রেসের প্রতিনিধি বলছি, মঙ্গলবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করি, কিন্তু সনাতন ধর্মকে নিয়ে রাজনীতির বিরুদ্ধে আমরা, সেইটা আমরা চাইছি। বক্তব্যকে সমর্থন করেন? হ্যাঁ, উদয়নিধির বক্তব্যকে সমর্থন করেন? আপনারা উদয়নিধির বক্তব্য আমরা উদয়নিধির বক্তব্যকে ডিস্টর্ট করছে বিজেপি। উদয়নিধি কখনো বলেনি সনাতনীদের ভাগিয়ে দাও, সনাতনীদের উদয়নিধির বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, আমি উদয়নিধি স্ট্যালিনের বক্তব্য সম্পর্কে কি অবস্থান আপনাদের? সুমনদা একদম বলার সময় যেটা বলছিল না যে ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা, আমি এই প্রসঙ্গে একটু অন্য কথা বলবো।
2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে এনডিএ নামক একটা যে জোট, সেই জোটটাকে প্রথম দিন থেকে অস্বীকার করা, কি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আবকি বার মোদি সরকার, মানে মোদি মানেই ভারত, মোদি মানেই বিজেপি, এই যে একটা খাওয়ানোর চেষ্টা, এবং সেই খাওয়ানোতে ডেফিনেটলি 2019-এ ক্লিক করেছে, আবার ক্ষমতায় ব্যাক করেছে। এখন মনে দেখো, পাটনার মিটিং এর পরেই ব্যাঙ্গালোরে মিটিং হচ্ছে, ঠিক তার পরের দিনকেই তড়ি ঘড়ি মিটিং হলো এনডিএর মিটিং। মহারাষ্ট্রে যখন meeting হচ্ছে সেই সময় পুনেতে 38টা দলের ভোট, 38টা দলের মিটিং, এবং 9 বছর হয়নি সেই এক্স্যাক্টলি সেটাই বলছি, 9 বছর পরে হঠাৎ এনডিএর মিটিং হলো, এবং সেই মিটিং এ 38টা দল ক্ষমতায় এসে আমাকে বলতে দিন, আপনাদের কথাই বলছি। এই দলগুলোর মধ্যে একটা দল ছিল তামিল ম্যানিলা কংগ্রেস। এই তামিল ম্যানিলা কংগ্রেস যে তৈরি করেছিল, সেই 15 বছর আগে ঘোষণা করেছে দলটা আমি তুলে দিয়েছি, সেরকম একটা দলকে নিয়ে এসে এনডিএ জোটটাকে দেখাচ্ছে যে আমি কতগুলো দলের প্রতিনিধিত্ব করি। আসলে ভয়টা সেদিনই পেয়েছে, কারণ কি, যত এখানে ধর্ম নিয়ে খেলা, ধর্ম নিয়ে খাওয়ানোর চেষ্টা করুক, ইন্ডিয়া জোটের লক্ষ্যটা অন্য জায়গায়। ইন্ডিয়া জোটের লক্ষ্য হচ্ছে গত 9 বছর ধরে আমার দেশে মোদি সাহের নেতৃত্বে আমার দেশ বিক্রি হচ্ছে, জল জমি জঙ্গল বিক্রি হচ্ছে, একের পর প্রযুক্তিতে যাচ্ছে। এই যে 9 বছর ধরে আমার জল জমি জঙ্গল বিক্রি হচ্ছে, দেশ বিক্রি হচ্ছে, অনেক মোদি নামধারী টাইটেলরা দেশ বিদেশে পালিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার বিরুদ্ধে কেস হতে পারে, কোনো সমস্যা নেই, আমি ওয়েলকাম করছি। তার সঙ্গে যেটা বললো না, এই যে ইসরোর কথা, ভারতবাসী হিসাবে সফলতাকে আমরা গৌরব অনুভব করি, চাঁদের দক্ষিণ মেরুতে যে ল্যান্ডিং, কিন্তু বিজেপির মুখপত্র কোন লজ্জায় কথাটা বলে যে ইসরোর বাজেট তারা লাস্ট ইয়ার 8% কমিয়ে দিয়েছিল, বিজ্ঞান প্রযুক্তিকে উৎসাহ দেওয়ার নামে তারা প্রতিদিন কুসংস্কারকে প্রমোট করছে। লজ্জা থাকলে বিজেপির এবং বিজেপি যারা নেতা তাদেরকে এই বিজ্ঞান প্রযুক্তির যারা কুসংস্কারকে তালিকা দেওয়ার কথা বলে, যারা তাদের মুখে কথা মানায় না, তাদের মুখে কথা মানায় না, বিজেপির কথা মানায় না। এই ইন্ডিয়া জোট মনে করে কি জানেন, অতুল প্রসাদের কবিতা হচ্ছে ভারতবর্ষ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে এই সনাতনী ধর্মে নিয়ে যে রাজনীতির কথা বলছেন, ভারতবর্ষে যে সনাতনী আপনারা আমাদের দেশের তেল খাবে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এর আগে কংগ্রেস এবং আরএসপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রেক্ষিতে যা বলা হয়েছে তার উত্তর শুনতে চাইব বিজেপির কাছ থেকে, বলুন। আজকে দেখুন, এই যে আইএনডিএ যে জোট হয়েছে, বিরোধীরা সমালোচনা করছেন, করতেই পারে। স্বাধীন দেশে সরকারের সমালোচনা করছেন, নরেন্দ্র মোদী সমালোচনা করছেন, কিন্তু একবারও বলছেন না যে এই যে G20 সম্মেলন, যে সম্মেলনে ভারতবর্ষের সভাপতিত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রথম ঐক্যমতে পৌঁছে কতগুলো সাইন হলো। আজকে পাশ্চাত্য পূর্বের এবং উন্নয়নশীল দেশগুলো যে এক জায়গায় এলো, সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। শুধু তাই নয়, ডিজিটাল ইন্ডিয়া যে ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী, তাতে কিভাবে উন্নত, এই বিরোধীরাই একদিন বলেছিল আলু পটল সবজি মাছের বাজার দোকানদাররা কি করবে, তারা কি ডিজিটাল ট্রানজাকশন করতে পারবে? আজকে দেখি আমরা ডিজিটাল ইন্ডিয়া বলছেন, শুনি না ইউপিআই পেমেন্ট সব থেকে বেশি ভারতবর্ষে হচ্ছে। আজকে ভারতমালাতে যে রাস্তা, সেই রাস্তা থেকে শুরু করে ভারতবর্ষের যে উন্নয়ন যোগ্য চলছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি বলবেন যোগ করে দেবেন যে ভারতে কত শতাংশ লোক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে? আরে কত, 50 কোটি মানুষের সঙ্গে ইন্টারনেটের সম্পর্ক নেই ভারত। আজকে বাধ্য হচ্ছে, ভারতের জনসংখ্যা বেশি বলেই ভারতে ইউপিআই ব্যবহার বেশি। যেটা কংগ্রেস ইউপিএর সময় ছিল না, 200 কোটি টাকার নিচে টেন্ডার, ভারতবর্ষে আত্মনির্ভর ভারতের জন্য ভারতবর্ষের সংস্থাকেই রিপোর্টটাকে মাথায় রেখে বলছেন তো, সবকিছু মাথায় রেখে বলছি, একদম আপনাকে বলছি। 2 লেনের রাস্তা হিসেবে 218 কোটি ছিল এবং 8 লেন হয়েছে, সেই এক্সটেনশন সিএজি তে আবার পৌঁছে দেওয়া হচ্ছে। তখন সিএজি ভুল করেছে, তার মানে তাই তো, সিএজি তে পৌঁছে সিএজি ভুল করে গেছে। আজকে এখানে দেখুন, দিল্লিতে আবগারি মন্ত্রী জেল খাটছে, আবার এই
G20-তে পশ্চিমবাংলার আবগারি নীতি প্রশংসিত হয়েছে, যে 6টা আর্থিক প্রকল্পের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের আবগারি নীতি প্রশংসিত হয়েছে, উল্লেখ করা হয়েছে। তো এই যে দলগুলো এক জায়গায় যুক্ত হয়েছে ভিন্ন ভিন্ন, আজকে এখানে 3 জন আছে আইএনডিএ জোটে, আমি কংগ্রেসের প্রতিনিধিকে বলবো এবং আরএসপির প্রতিনিধিকে বলবো যে এই রাজ্যে যে চাকরি বিক্রি হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কয়লা, বালি থেকে শুরু করে সবার আগে প্রতিনিধি বলছে, আর আপনি চাকরি চোরকে নিয়ে বিরোধী দলনেতা বানিয়েছেন। আরে আপনি তো চাকরি চোরকে নিয়ে বিরোধী দলনেতা বানিয়েছেন। যাদের ভাগ্য শাসক দল এনেছে, আজকে এই যে বারংবার ভারতীয় জনতা পার্টি চাইছে তাদের বিরুদ্ধে এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের শরিকরা আদতে ঐক্যবদ্ধ কিনা আমি আপনার কাছে জানতে চাইবো। আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী হোক বা মোহাম্মদ সেলিম, তারা বারংবার এর বিরুদ্ধে কথা বলছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম কালকে সাংবাদিক সম্মেলনের পর যে কংগ্রেস আর বাম তারা আলোচনা করে নিক বিজেপির সঙ্গে বৈঠকে বসে। হ্যাঁ, আজকে হেড স্পিচের কথা বলছি, একটা নিয়ে নেওয়ার কথা বলছি। প্রশ্ন, এই রাজ্যে ঐক্যশ্রী একটা ফর্ম ফিল আপ হচ্ছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবকিছু বললেন। তো সেখানে ফর্মে লেখা আছে হিন্দুদেরকে বাদ দিয়ে বাকি যারা আছেন তারা ফিল আপ করতে পারবে। দেখি শুনি আজকে ভাবতে পারছেন, দেখি তৃণমূলের উত্তরটা শুনি। হচ্ছে যে এই মিথ্যাচার করার জন্য অলরেডি সুধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ঐক্যশ্রীটা এটা মাইনরিটি স্কলারশিপ, এটা মাইনরিটি প্রকল্প, যেটা কেন্দ্র সরকার আছে। নাম দিচ্ছে, আপনারা খুলে বলুন না সেটা মাইনরিটি। বিবেকানন্দ স্কলারশিপ আছে এই রাজ্যতেই, আমাদের বিবেকানন্দ স্কলারশিপ আছে, প্রান্তিক মানুষ এসসি এসটি কমিউনিটির জন্য স্কলারশিপ আছে। পড়লে পুরোটা পড়ুন, এরকম সিলেক্টিভ কথা বলে মিথ্যাচার জানি আপনাদের সিএজের রিপোর্টে আপনার বক্তব্য রাখা কেন কথা বলছি এবার সনাতন না, কেন্দ্র সরকারের টাকা না, আমাদের টাকা, আমরা দেখছি তো বাংলার মানুষের করদাতাদের টাকা। আপনারা 18 কোটি রাস্তা 250 কোটি টাকায় করেছেন, ধরা পড়েছেন। ধরা পড়েছেন, চুরি করে ধরা পড়ে গেছে, সিএজি রিপোর্ট দিয়েছে। এখন হচ্ছে যে সনাতন সংস্কৃতি, এই হচ্ছে সনাতন সংস্কৃতি। কিছু বছর আগেকার একটা ছবি দিলাম, এই যে যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সব সনাতন টনাতন শেখাচ্ছিলেন, সেই মধ্যপ্রদেশেরই ছবি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। এবার আপনি বলুন কোনটাকে সনাতন সংস্কৃতি হিসেবে আপনি শিরোধার্য করবেন। আপনি ভোট বিজেপিকে দিন, সিপিএমকে দিন, তৃণমূলকে দিন, কংগ্রেসকে দিন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পারিবারিক, আপনার দেশের, আপনার জাতির সংস্কৃতি হিসেবে আপনি কোনটাকে ধরবেন? এই যে বিজেপির মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনি বিচার করুন। এখন বিষয়টা কেন, এই সনাতন কেন বলা হচ্ছে? এই সনাতন সংস্কৃতিতে আমাদের আছে যে কোনো জিনিসের, কোনো বাড়ির, কোনো ভবনের ভিত্তিপ্রস্তাব হোক, বা আপনি শিলাপূজন করুন, বা আপনি যে আমরা এই ভিত পুজো করি, এই কোনো জিনিসই বৈদিক সংস্কৃতি মেনে, হিন্দু লোকাচার মেনে যদি একবার করা হয়, সেই একই জিনিসের দ্বিতীয়বার আর পুজো করা যায় না। আমি দেখলাম যে অশোক সিংঘল এক সময়কার নেতা ছিলেন ওদের পরিবারে, সেই অশোক সিংঘল যে রাম মন্দিরের শিলাপূজন করেছিলেন, যে ভিত্তি প্রস্তাবের সময় সেখানে একটা ঝাড়খণ্ডের প্রান্তিক আদিবাসী মানুষের হাত দিয়ে সেই রাম মন্দিরের শিলাপূজন হয়েছিল, সেইটাকে একটি নিচু জাতির আদিবাসী মানুষের হাতে হয়েছিল বলে সেটাকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করবেন না, বিভ্রান্ত করবেন না। পুনরায় প্রধানমন্ত্রী ঘটা করে করলেন। কেন কথা বলছেন আপনি? কথা বলছেন বিভ্রান্ত করবেন না। শিলাপূজন সাবডিভিজিয়াস হয় নাকি? শিলাপূজন করেছিলেন অশোক সিংঘল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোক সিংঘল থেকে বড় নেতাই তো। কেন আপনি বিচলিত হচ্ছেন কেন? সত্যি কথাগুলো ধরা পড়ে যাচ্ছেন তাই বিচলিত হচ্ছেন। আমরা আবার এখন হচ্ছে এই যে দুটো মিথ্যাচার একটু এক্সপোজ করি। এই যে বলা হলো যে চন্দ্রযান মিথ্যাচার। চন্দ্রযান প্রথম গেছিল ভারতের যে তথ্য প্রযুক্তির যে আমরা টেকনোলজি, আবার কথা বলছি, আবার এটা বলবেন, চুপচাপ থাকুন। কেন চুপচাপ থাকবো? কেন আবার বলতে পারেন না বিবৃতি দিয়ে যে ভুল বলেছেন? আবার উল্টাপাল্টা কথা বলবেন প্রসেনজিৎ বাবু। এখন বিষয়, চন্দ্রযান প্রথম ভারতের প্রযুক্তিতে আমরা দেখেছিলাম 2008 সালে প্রথম চন্দ্রযান গেছিল, এবং সেখানে একটা ইম্প্যাক্টার চাঁদের মাটিও ছুঁয়েছিল, যেখানে জাতীয় পতাকা ছিল। এই মিথ্যাচার বিজেপি করছে। আবার এখানে বলা হবে ডিজিটাল ইন্ডিয়া। আচ্ছা, ডিজিটাল ইন্ডিয়া
এই ডিজিটাল ইন্ডিয়াতে কত মানুষ প্রতিদিন এই ট্রানজাকশনের মাধ্যমে সর্বশান্ত হচ্ছেন, তার কারণ হচ্ছে নতুন ডিজিটাল ইন্ডিয়ার আইন প্রণয়ন করেনি গত 10 বছর ধরে এই সরকার, এবং এখনো পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট এই কত সালের জানেন? 2007 সালে, ইউপি আমলের অ্যাক্ট। এই গত 9-10 বছরে অপদার্থ এই ডিজিটাল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যে একটা আইন প্রণয়ন করতে পারেনি, ডিজিটাল আইন। এবং 1 মিনিট শেষে উদয়নিধি মারণের কথার প্রথম বিবৃতি দিয়েছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে উনি যেটা বলেছেন, একটি তরুণ নেতা, তার অভিজ্ঞতার অভাব, তিনি হয়তো বলে ফেলেছেন, কিন্তু আমরা যেটা আমার আরএসপি ভাই বলল যে আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়ের কথা বলি, নানা ভাষা নানা নানা পরিধানের কথা বলি, আর এখানে মিথ্যাচার করছে, এই যে আবার মিথ্যাচার করছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন যে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা তারা বিজেপির সঙ্গে বৈঠক করবে। এটা কি ঐক্যবদ্ধ একটা ভাবমূর্তি তুলে ধরছে আপনাদের জোটের? বা অধীর রঞ্জন চৌধুরী বা মোহাম্মদ সেলিম যেটা বলছেন, আমরা ধূপগুড়িতেও দেখেছি ইডির ওখানে যদি না ডাকে তলব করা হয় তাহলে আপনারা ইডি অফিস ঘেরাও করবেন। আমি আরেকটা প্রশ্ন করতে পারি? না, আসি আমি কংগ্রেসের বক্তব্যটা শুনবো, আপনি মাঝখানে কথা বলছেন, আমি আসবো সুমন রায়চৌধুরীর কাছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এবং সিবিআই বা ইডির অফিস থেকে বেরিয়ে যে মন্তব্য করেছেন, যে একটু আগে আপনি বলছিলেন খুব সম্ভবত বাম কংগ্রেস বিজেপির সাথে বসে আলোচনা করেন। দেখুন, এই ন্যারেটিভ নিয়ে উনি যদি মনে করেন যে ইন্ডিয়া জোট আরও সংগঠিত হবে, সংঘবদ্ধ হবে, শক্ত হবে, তাহলে সেটা উনি করতেই পারেন। আলটিমেটলি আমি ওনার স্টেটমেন্ট নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আপনি ক্রোনোলজিটা লক্ষ্য করুন, ক্রমাগত বেশ কিছুদিন ধরে এই জাতীয় কথা। না, অধীর রঞ্জন চৌধুরী কি বলেননি? কে ভেনুগোপাল একরকম কথা বলছেন ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে, অধীর রঞ্জন চৌধুরী উল্টো কথা বলছেন। অঙ্কুর, আমি জাস্ট শেষ করে নিই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছি একদম মঞ্চ থেকে, আপনারাও দেখিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছেন, আমি কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণে যাচ্ছি না। উনি বলেছেন যা জোট আছে ইন্ডিয়া জোট, তা বাংলার বাইরে, বাংলায় এই দলগুলো হচ্ছে বিজে ইন্ডিয়া। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট আমি আপনাকে দিই, এরই মধ্যে আপনি 15 দিনের মধ্যে আমি যা যা বলছি সব ঘটেছে। ওনাদের মুখপাত্র কুণাল ঘোষ সান্ধ্যকালীন যে বৈঠকি আড্ডা উনি সাংবাদিকদের সঙ্গে করেন, সেখানে পরিষ্কারভাবে উনি মেনশন করেছেন যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে বিজেপির ব্লু আইড বয়। তৃতীয় এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট গতকাল এসছে। এরপরে আচ্ছা, আরো একটা কথা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি অফিস থেকে বেরিয়ে এলো, সমাজ মাধ্যমে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের আরেকজন মুখপাত্র শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী নামগুলোর, মানে যেগুলো যারা সমাজ মাধ্যমে ঘাটাঘাটি করে বা অক্ষর সম্বন্ধে জ্ঞান আছে, লিখেছে ভৌকে হাজার। মানে ওই যে একটা কথা আছে না, হাতি চলে বাজার কুত্তে ভৌকে হাজার, মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বিরোধী নেতাদের প্রথম অক্ষরগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী, আমি তো জাস্ট মেনশন করলাম। এবার ওনারা ঐক্যবদ্ধ ঐক্য মনে করেন, জোট তাদেরকে ঐক্যবদ্ধ ছবি যদি না থাকে তারা কি সরাতে পারবে? প্রশ্ন থাকছে, এবং সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে ফিরে আসবো এই আলোচনায়। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। ব্যক্তিগত কর্মসূচি থাকায় তাকে চলে যেতে হচ্ছে। ধন্যবাদ সুমনদা। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো আরএসপির মুখপাত্রর কাছে। ইন্ডিয়া জোটের এই যে বারংবার দেখতে পাওয়া যাচ্ছে জোট শরিকদের মধ্যেই দ্বন্দ্ব, এটা কি আগামী দিনে কোনো ঐক্যবদ্ধ জোটের চিত্র তুলে ধরে? এটা কি বিজেপিকে কাউন্টার করতে পারবে? দেখুন, অ্যাকচুয়ালি বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে, ভারতের সংবিধান বহুত্ববাদকে বাঁচাতে হবে। এই নিয়ে আমরা বামপন্থীরা কোনোদিন কোনো দ্বিধাগ্রস্ত ছিলাম না, এবং বিজেপি ক্ষমতা আসার পর থেকে বহু বিষয়গুলো যখন এসছে, বারে বারে আমরা বামপন্থীরা সবার আগে রাস্তার লড়াই গর্জে উঠেছি এবং বিভিন্ন ফ্লোর কোঅর্ডিনেশনে আমরা গড়ে তুলেছি। এখন তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, তাই 2014 থেকে 2023 পর্যন্ত দেখা যায় পার্লামেন্টের ভেতরের বা বিভিন্ন সময় তারা বিজেপিকে নানা সুযোগ সুবিধা করে বৈঠকে কিছু বলছেন না, এবং একই আমি শেষ করছি জাস্ট, এই তৃণমূল কংগ্রেস
তার অতীতের ইতিহাস আছে, বিজেপির সঙ্গে ঘর করার ইতিহাস আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে থেকে বিজেপিকে যে হারাতে হবে, বিজেপিকে না হারালে দেশ এবং দেশের সংবিধান বাঁচবে না, সেই লক্ষ্যে এই ইন্ডিয়া যে জোট তৈরি হয়েছে, এবার এই জায়গায় তৃণমূল কংগ্রেসকেই পরীক্ষা দিতে হবে যে তারা প্রকৃতপক্ষেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে কি পারবে না। না ওই G20 মিটিং এর শেষে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর সঙ্গে যে টেবিলে বসেছিল, ওই টেবিলের রাজনীতি যেটা বারে বারে করে এসছে সেটা করবে, সেটা তৃণমূল কংগ্রেস আগামী দিনে প্রমাণ দেবে। আমরা একদম স্পষ্ট কথাই বলছি, বিজেপিকে হারাতে হবে এবং যে কোনো মূল্যে বিজেপিকে না হারালে সেটা আপনি অমিত শাহকে জিজ্ঞেস করুন। প্রসেনজিৎ বাবু, আপনি ইন্ডিয়া শরিক নন, আমি ইন্ডিয়া শরিকের কাছে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে এরকম তো আমাদেরও মনে হতে পারে যে 2021 সালে বাংলা দখলের যখন অমিত শাহ নরেন্দ্র মোদী কোটি কোটি টাকা নিয়ে যখন বাংলা দখল 200 পার এইসব নিয়ে যখন নেমেছিলেন, তখন তার প্রধান প্রতিপক্ষ আমরাই ছিলাম। এবং সেখানে যদি সেই দিন আমরা নির্বাচনে হেরে যেতাম, তাহলে তো আরএসপি বা সিপিএম বা কংগ্রেস কেউ ক্ষমতায় আসতো না, আমরা হেরে গেলে ক্ষমতায় আসতো বিজেপি। আপনাদের আপত্তি সত্ত্বেও জাতি গণনার প্রস্তাব পাস হয়েছে ইন্ডিয়া জোট শরিকের বৈঠকে, এটাকে কিভাবে দেখেন? আমি আবার বলছি, তো 2021 সালে আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াইতে তো এই বামপন্থী কংগ্রেস কাউকে সাথে পাইনি, বরঞ্চ বিজেপির হাত শক্ত করতেই দেখি। গোটা ভারতের ওটাতে আসছি। এখন বিষয়টা হচ্ছে 2021-এর পর কি আমরা হাহুতাশ করেছি কেন কংগ্রেস আসেনি, কেন বামফ্রন্ট আমাদের বিরুদ্ধে না? এটা রাজনীতির বাস্তব নয়। বাস্তবে আমরা জানি রাজনীতির জন্য তো হাহুতাশ করে কান্নাকাটি করি না। রাজনৈতিক বাস্তব, এটা বাস্তব যে আমাদেরকে এই সবকটা দলের বিরুদ্ধে লড়েই বাংলার মাটিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আমরা করেছি। এখানে দেখতে পাচ্ছেন, অবভিয়াসলি আমরা তো বলেছি 2024 সালে ভারতীয় জনতা পার্টি 2024 সালে আমরা পশ্চিমবাংলার মাটি থেকে বিজেপি বিরুদ্ধে সরকারকে 42টা সিট প্রসেনজিৎ ঘোষের কাছে আমার প্রশ্ন, আজকে আপনারা এই যে হঠাৎ করে ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে যে সমস্ত পদক্ষেপগুলো করছেন বলে বিরোধীরা বলছে, এগুলো মানে এতটা ভয় পাওয়ার কারণ কি? ভয় পাওয়ার তো প্রশ্নই নেই। ভয় তো 24-এ গেছে, 24-এ আরো বেশি সংখ্যা নিয়ে আরো গড়গড়ান হারবে। তাহলে কুক্ষিগত করার প্রয়োজন কে বলেছে? সরকারের থাকিয়ে বিরোধীদের আমার যে কথাটা ছিল সেটা বলতে দিন। আজকে এখানে যে কোনো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণী যারা, আপনি নিজের দলের সঙ্গে বলছেন না, অনগ্রসর শ্রেণী আছে, ওবিসি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়ে, এছাড়া বিজেপির অস্তিত্ব নেই। তৃণমূল ছাড়া বিজেপি কিছু ভাবতেই পারে না, নিজস্ব কোনো কর্মসূচি নেই। তৃণমূল বিরুদ্ধে কথা বলা ছাড়া কিছু নেই। এই স্বেচ্ছাচারিতা নয় এটা, যে স্বেচ্ছাচারিতা আপনারা করছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিচ্ছেন, নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিচ্ছে। আগামী দিনে অবশ্যই বোঝা যাবে, সামনের মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে সংসদের অধিবেশন। এই বিশেষ অধিবেশনে শাসক এবং বিরোধীরা কি পদক্ষেপ করে, কি অবস্থান থাকে, আমরা জোটের ভাবমূর্তি অবশ্যই দেখব সংসদের সেই অধিবেশনে। আমাদের সঙ্গে ছিলেন আজকের এই আলোচনায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ, আরএসপির মুখপাত্র মোহাম্মদ সফিউল্লাহ, ছিলেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।